লুকিয়ে আছে, পর্দার আড়ালে আছে, ইন্ডিয়াতে লুকিয়ে আছে, যে কোনো সময় ভয়ঙ্কর রূপে চলে আসতে পারে। আমাদের জীবনে যেমন এক্সের কোনো ভূমিকা নাই, কোনো গুরুত্ব নাই, ঠিক একইভাবে এই স্ট্রাকচারেও এক্সের কোনো ভূমিকা নাই, কোনো গুরুত্ব নাই। মনে থাকবে সবার? আচ্ছা, এগুলো মনে থাকবে যে হি ইজ বেটার দেন আই, এটা কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? তুমি বললা আমার সাথেই শুধু এরকম হয়, আমি পড়ে গেলাম হি ইজ বেটার দেন আই হবে, আর আমার পরীক্ষায় আসলো এটা কি সেন্টেন্স? এই জীবন আর রাখবো না। তাহলে আমরা শুরু করি আমাদের কানেক্টরসের থার্ড ক্লাস। সবাই একটু লাস্ট ক্লাসে একটা কনজাংশন লেখা হয় না, ওটা একটু লিখে নাও। সেটা হচ্ছে তোমার হোয়াইল। হোয়াইলটা মেবি লেখা হয় না, এটা একটু লিখে নাও। লিখছিলাম কি? আচ্ছা, হোয়াইলটা একটু লিখে নাও। হোয়াইল হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন হোয়াইলের মিনিং কি বলো? যখন। ধরো আমরা যদি হচ্ছে হোয়াইল দিয়ে দুইটা একটা সেন্টেন্স যদি লিখি যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হি ওয়াজ প্লেয়িং, তাহলে এইটা দিয়ে কি বোঝায় বলো তো? যখন আমি হাঁটছিলাম তখন সে কি করছিল? খেলছিল। তাহলে এইখানে হোয়াইলটা কি মিনিং দিচ্ছে? যখন। হোয়াইলের আরো একটা মিনিং আছে, যে মিনিংটা আমাদের দেশে খুব একটা কমন না, অনেকেই জানে না। সেটা হচ্ছে আমরা এইভাবে সেন্টেন্স লিখতে পারি। একটা সেন্টেন্স আগে লিখি যে হোয়াইল হি হ্যাজ এ লট অফ মানি হি উডন্ট হেল্প আস। এটার মিনিং কি বলো তো? হোয়াইল হি হ্যাজ এ লট অফ মানি হি উডন্ট হেল্প আস। হ্যাঁ, এখানে হুবহু, মানে এইখানে তুমি যদি দো লিখতা, দোয়াল দো লিখতা, যা মিনিং হতো হোয়াইল লেখাতেও তাই মিনিং আসতেছে। যদিও তার অনেক টাকা পয়সা আছে, সে আমাদেরকে সাহায্য করবে না। ইভেন তুমি যদি ইংলিশ পড়ার অভ্যাস থাকে, তুমি দেখবা দোয়াল দোর চাইতেও হোয়াইল সবচেয়ে বেশি ইউজ করা হয়। আনফর্চুনেটলি আমাদের দেশে কোনটা কমন বলো তো? দোয়াল দোটা বেশি কমন এই ক্ষেত্রে। বোঝা গেছে? আমরা হোয়াইলের অর্থ যে দোয়ের মতো মিনিং দিতে পারে বা হোয়াইল দিয়ে যে যদিও বোঝাতে পারে, এটা আমরা অনেকেই জানি না। আমরা শুধু একটা মিনিংই জানি, সেটা হচ্ছে হোয়াইল অর্থ কি? যখন। এখন থেকে মনে রাখবা যে হোয়াইলের হচ্ছে দুইটা মিনিং আছে, একটা হচ্ছে যখন, আরেকটা কি? যদিও। এখন ও একটা প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা যদি যদিও অর্থে হোয়াইল ইউজ করি তাহলে কি কেটে দিবে? সম্ভাবনা আছে কাটার। এমনও হতে পারে যে টিচার না বুঝে কেটে দিস। তো এই জন্য যদিও যদি তুমি লিখতে চাও তাহলে দোয়াল দুই ইউজ করো, কিন্তু তোমাকে তো আমার জানানো লাগবে, শেখানো লাগবে, তাই না? এই জন্য আমি তোমাকে জানালাম বা শেখালাম। তাহলে হোয়াইলের দুইটা মিনিং, একটা কি? যখন, আর একটা মিনিং কি হবে? যদিও, বা দোয়ালদোর মতো হুবহু মিনিং দিবে। ক্লিয়ার বিষয়টা? এইবার আমরা একটা বাড়তি ইনফরমেশন জানবো। ইনফরমেশনটা হচ্ছে এরকম, এখানে কয়টা সেন্টেন্স আছে বলো তো? হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হি ওয়াজ প্লেয়িং, কয়টা সেন্টেন্স বলো তো? আচ্ছা, সবসময় মনে রাখবা একটা ফুল স্টপ মানে কয়টা সেন্টেন্স? একটাই সেন্টেন্স। বোঝা গেছে? এখানে কয়টা ফুল স্টপ দেখতে পাচ্ছ? একটা। তাহলে এখানেও কয়টা সেন্টেন্স? একটা সেন্টেন্স। এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। বাংলায় বললে এটা একটা বাক্য আর এটা একটা কি? বাক্য। তাহলে এই যে এই পুরোটুকুকে আমরা কি বাক্য বলতে পারি? হ্যাঁ, বাক্য বলতে পারি না। এই পুরোটাকে কি বাক্য বলতে পারি? না। এটাও এখন এই সেন্টেন্সে সে একা বাক্য না। যদিও কি আমরা আলাদাভাবে লিখতাম তাহলে বাক্য হইতো, ও একাই একটা বাক্য। এখন এটাকে আমরা বলি বাক্যাংশ, যেহেতু আমরা দুইটা অংশে ভাগ করছি। এইটা একটা বাক্যাংশ, এটা একটা কি? বাক্যাংশ। বাক্যাংশর ইংলিশ কি বলতো? ক্লজ। তাহলে আমরা এখানে একটু লিখি ক্লজ। একটু মার্কারটা চেঞ্জ করি। তাহলে এইটাকে আমরা কি লিখবো? ক্লজ। আবার এইটাও কি? ক্লজ। বাংলায় বলে বাক্যাংশ আর বাক্যাংশ। এই দুইটা বাক্যাংশের মধ্যে বা দুইটা ক্লজের মধ্যে কোনটাকে তোমার স্বাধীন মনে হচ্ছে বলো তো, যে কারো সাহায্য ছাড়াই সে নিজে নিজে সেন্টেন্স বানাতে পারবে? এইটা না? হি ওয়াজ প্লেয়িং, ওকে আলাদাভাবে লিখলেও তো একটা সেন্টেন্স হতো। তাহলে স্বাধীন বাক্যাংশ। আর এটা কি?
পরাধীন বাক্যাংশ। স্বাধীনের ইংলিশ কি? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলতে পারি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটাকে আমরা কি বলতে পারি? ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আবার কেউ কেউ কি বলে? প্রিন্সিপাল ক্লজ। আবার এটাকে কেউ কেউ কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। দেখো কনজাংশনটা কি ছিল? এই কনজাংশনটার নাম কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু যখন তুমি ক্লজের কথা বলবা তখন সাবঅর্ডিনেটিং বলবা না, কি বলবা? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন যে ক্লজ বানায় তাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা একদম স্বাধীনভাবে থাকে ওইটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল ক্লজ। আমরা আগের ক্লাসে পড়ছিলাম, মনে আসছে? যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেন্টেন্সে থাকলে ওইটাকে আমরা কি সেন্টেন্স বলি? একদম শুরুতেই লিখছিলাম আমরা, মনে আছে? কমপ্লেক্স সেন্টেন্স বলছিলাম না? যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানাতে পারে? কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারে। তাহলে বলো তো ভাইয়ারা, এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এইখানে এবার তোমরা নিজেরাই বলো, এইটাকে আমরা কি ক্লজ বলি? হি উন্ট হেল্প আস। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি সংক্ষেপে পিসি লিখলাম। আর হোয়াইল হি ওয়াজ হি হ্যাজ এ লট অফ মানি। হোয়াইল হি হ্যাজ এ লট অফ মানি, এইখানে এটা কি ক্লজ? এটা তাহলে কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। আর এটাকে আমরা কি সেন্টেন্স বলবো বলো তো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ ভাইয়া, যদি সাবঅর্ডিনেট ক্লজের থেকে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন সরাই দিই তাহলে কি হচ্ছে? ওটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে হতে পারে, মাঝে মাঝে নাও হতে পারে। ও একটা প্রশ্ন করছে যে ভাইয়া, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে যদি বাদ দেই, হি হ্যাজ এ লট অফ মানি, এটা তো একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে। এই ক্ষেত্রে হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আবার হয়ও না। কেন, কিভাবে হয় না? যেমন ধরো আমরা যদি লিখি যে ইট ইজ ম্যান হু ইজ মর্টাল, এখানে বলো তো প্রিন্সিপাল ক্লজ কোনটা? ইট ইজ ম্যান, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ মর্টালটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটাকে বাদ দিলে কিছু হয়? কিছুই হয় না। তো মাঝে মাঝে সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেটিং কনজাংশন বাদ দিলে প্রিন্সিপাল ক্লজ আমরা পাই, আবার মাঝে মাঝে পাইও না। আর এই সেন্টেন্সটাকে আমরা কি সেন্টেন্স বলবো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? আচ্ছা, এবার একটু বলো তো ভাইয়ারা, কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা কি হতে পারে? যে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে? হ্যাঁ, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ। এই দুইটা ক্লজ যখন কোনো সেন্টেন্সে থাকে ওইটাকে আমরা কি সেন্টেন্স বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। এইটা আমাদের দেশের অনেক বড় বড় স্টুডেন্টরাও হচ্ছে বলতে পারে না। যখন বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, তারা তখন বলে ফেলে যে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, ভ্যান ত্যান হাবিজাবি বহুত কিছু বলে। স্মার্ট অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, যখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এক সেন্টেন্সে থাকবে ওইটাকেই আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন একটা সেন্টেন্স লিখতে দেই, দেখি বলতে পারো কি না। লাস্ট ক্লাসে আমরা দেন লিখছিলাম, মনে আছে কি? দেন না, কিন্তু THEN না, এটা কি? THAN। আমরা কি THEN এটা কি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনে লিখছিলাম? লিখি নাই। কেন লিখি নাই? এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন না, এটাকে আমরা কি কনজাংশন বলি? কনজাংটিভ অ্যাডভার্ব। বোঝা গেছে? আমরা যখন কনজাংটিভ অ্যাডভার্ব পড়ব তখন আমরা এটা ডিটেইলস পাবো। এইটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন না। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? THAN, দেন। এটা আমরা কখন ইউজ করি? তুলনা করতে, তাই না? তুলনা করতে আমরা এটা ইউজ করি। ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি ইজ বেটার দ্যান, আই হবে না মি হবে? বলো, যে হি ইজ বেটার দ্যান আই নাকি হি ইজ বেটার দ্যান মি? আচ্ছা, আমরা একটু ভোটাভুটি করি। দেখছো খুব পাকা পাকা অ্যান্সার এখন। আচ্ছা, তো হি ইজ বেটার দ্যান মি, আমার মনে এটা শুনছো তোমরা। হ্যাঁ, এটা মানে বলা উচিত না যে হি ইজ বেটার দ্যান আইটা কারেক্ট আর মিটা ভুল, এটা বলা উচিত না। হি ইজ বেটার দ্যান মি এগুলো স্পোকেন ইংলিশে বলে, ইনফরমালি বলা যায়, সমস্যা নাই। কিন্তু যখন তুমি একাডেমিক জায়গায় আসবা তখন তো তোমাকে কিছু গ্রামারের রুলস রেগুলেশনস এগুলো তো মেনটেন করা লাগবে, তাই না? তখন এটাকে আমরা কি বলবো? হি ইজ বেটার দ্যান আই, মি না। বোঝা গেছে? হি ইজ বেটার দ্যান আই।
প্রশ্ন হচ্ছে হি ইজ বেটার দ্যান আই, কেন আমরা আই দিব? মি দিলে সমস্যাটা কোথায়? বিভিন্ন বইতে এত ঝামেলায় যায় নাই তারা, বিভিন্ন বইতে এইভাবে লেখা। তুমি প্রোনাউনের চ্যাপ্টারে যেতে পারো, যে দেখবা যে ওরা বলছে কি যে দ্যানের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, আর কোনো কিছু বলে নাই। বুঝা গেছে? জাস্ট এতটুকুই বলা যে দ্যানের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, এই জন্য দ্যান মি হবে না, দ্যান আই হবে, আর কোনো ব্যাখ্যা নাই। এখন ধরো তুমি জানো এটা যে হি ইজ বেটার দ্যান মি হবে না আই হবে, তোমার ভবিষ্যতে কোনো এক এক্সামে পরীক্ষাতে আসলো যে হি ইজ বেটার দ্যান আই, এটা কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? তুমি বললা আমার সাথেই শুধু এরকম হয়, আমি পড়ে গেলাম হি ইজ বেটার দ্যান আই হবে, আর আমার পরীক্ষায় আসলো, এটা কি সেন্টেন্স? এই জীবন আর রাখবো না। এখন বলো ভাইয়েরা, এই যে হি ইজ বেটার দ্যান আই কেন হলো? এই কেন হলোর উত্তরই হচ্ছে আমরা পাবো যে এটা কি সেন্টেন্স। কি সেন্টেন্স বলো তো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? মানে যেহেতু এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটার কি সেন্টেন্স হওয়া উচিত? কমপ্লেক্স সেন্টেন্স হওয়া উচিত। কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে? প্রিন্সিপাল ক্লজ আর কি সাবঅর্ডিনেট। এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কোনটা? হি ইজ বেটার, তাই না? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পিসি লিখলাম আমি। প্রশ্ন হচ্ছে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কই যাবে? সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা একটু দেখো কিরকম থাকে, এই যে এটা দেখলে তুমি বুঝবা। ফার্স্টে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ফাইনিট ভার্ব, আর তারপরে হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, ফাইনিট ভার্ব পুরোটাই ওয়াজ ওয়াকিং, এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে নাই, সমস্যা নাই। আবার এইখানে আসি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট, ফাইনিট ভার্ব, এখানে আবার এক্সটেনশন আছে। এক্সটেনশনের থাকাটা ম্যান্ডেটরি না, কিন্তু তিনটা এলিমেন্ট থাকা লাগবেই। সেটা কি কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট আর কি ফাইনিট ভার্ব। এবার এইখানে আসি, দেখো এইখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কিন্তু সাবজেক্ট কি আছে এখানে? ডিরেক্ট ফাইনিট ভার্ব দেওয়া না, কিন্তু এইখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিজেই ওই সাবজেক্টের কাজটা করে দিচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? সাবঅর্ডিনেট ক্লজ, এইটার স্ট্রাকচারটা কীরকম হতে পারে? দুইটা হতে পারে। একটা স্ট্রাকচার কীরকম, যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে কি থাকবে? সাবজেক্ট, তারপরে কি থাকবে? ফাইনিট ভার্ব, FINIT, ফাইনিট ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু আসে যায় না, ও থাকলেও হবে না থাকলেও হবে। আমাদের জীবনে যেমন এক্সের কোনো ভূমিকা নাই, কোনো গুরুত্ব নাই, ঠিক একইভাবে এই স্ট্রাকচারেও এক্সের কোনো ভূমিকা নাই, কোনো গুরুত্ব নাই। মনে থাকবে সবার? আচ্ছা, এগুলো মনে থাকবে। আবার আরেকটা স্ট্রাকচার কি, যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে কিন্তু সাবজেক্টটা মিসিং থাকবে, তাই না? তখন কনজাংশন নিজেই ওই সাবজেক্টের কাজটা করে দেয়, সরাসরি ফাইনিট ভার্ব চলে আসে। এখন তুমি বলতে পারো, আবার এক্সটেনশন থাকলে থাকছে, না থাকলে নাই। তুমি বলতে পারো যে ভাই ফাইনিট ভার্ব জিনিসটা কি, ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে পাবো। মানে ইংলিশ পড়ানোর সবচেয়ে এটাই একটা ঝামেলার বিষয়। ঝামেলাটা হচ্ছে কি, যে এক টপিক পড়াতে নিলে না আর এক টপিক চলে আসে। এখন ওই টপিক বাদ দিয়ে আসলে ওইটা পড়ানোটা আসলে যায় না। তো তুমি আপাতত ধরে নাও যে ফাইনিট ভার্ব কিছু একটা ভার্ব, আপাতত বুঝলে বুঝছো, না বুঝলে নাই, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব আরও ডিটেলসে পড়াবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, আমরা প্রিন্সিপাল ক্লজ পেলাম। আমার এখন কি লাগবে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপর আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি আই হয় না মি হয়? আই হয়, এই জন্য আমরা এখানে আই দিলাম। তারপরে কি লাগবে? ফাইনিট ভার্ব। তাহলে এখানে তো ফাইনিট ভার্ব নাই, আছে কিন্তু সাইলেন্ট অবস্থায় আছে, তাই না? লুকিয়ে আছে, পর্দার আড়ালে আছে, ইন্ডিয়াতে লুকিয়ে আছে, যে কোনো সময় ভয়ঙ্কর রূপে চলে আসতে পারে। তো এইখানে কি হবে বলো? হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাম। এই অ্যামটা আমরা বলি না, হি ইজ বেটার দ্যান আই অ্যাম। এই যে দ্যান আই অ্যাম, এটাই কি? সাবঅর্ডিনেট ক্লজ। কেন এখানে আই হয়েছে বুঝছো সবাই? আমি চাইলে তোমাকে দায় এড়ানোর জন্য জাস্ট এতটুকু পড়াই দিলেই পারতাম, দ্যানের পরে সাবজেক্টিভ প্রোনাউন, শেষ। মানে খুব অল্পের মধ্যে শেষ হয়ে যেত, এত বেশি কথাও বলা লাগতো না, তোমরা হচ্ছে ইউজ করতে পারতা। কিন্তু পরীক্ষায় যদি কখনো বলতো এটা কি সেন্টেন্স, তখন আকাশ থেকে পড়তাম।
তো তোমাদের পড়াটাকে যতটা পারা যায় আমি কমপ্লিট করে দিচ্ছি। যতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যত কঠিনভাবেই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন দিক না কেন, আমার মনে হয় না তোমাদের কাছে এটা কঠিন মনে হবে। তার মানে এইটাকে কেন কমপ্লেক্স সেন্টেন্স বলি, কারণ এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আছে। এবং কেন এখানে আমরা মি না দিয়ে আই দেই, কারণ ফুল সেন্টেন্সটা হচ্ছে এরকম, হি ইজ বেটার দ্যান আই অ্যাম। ওই অ্যামটা আমরা বলি না, যে কারণে হচ্ছে হি ইজ বেটার দ্যান আই হয়। বোঝা গেছে? বুঝছো সবাই? আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব না, তখন হচ্ছে আমরা এগুলো পাবো, হি ইজ বেটার দ্যান আই হবে। অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া মি না হয়ে আই হলো কেন, আই হলো কেন, বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমরা এইখানে দুইটা কনজাংশন নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে কি হোয়াইল, হোয়াইলের দুইটা মিনিং কি কি বলো? একটা হচ্ছে যখন, আর একটা কি যদিও। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর আরেকটা কনজাংশন দেখলাম সেটা কি দ্যান। দ্যান দিয়ে আমরা কি করি? তুলনা করি। আর হি ইজ বেটার দ্যান আই হবে না মি হবে? আই হবে। আর হি ইজ বেটার দ্যান আই, এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? আচ্ছা, এবার আমাদের আরো কনজাংশন আছে, ওই কনজাংশনগুলোরও আমরা ডিটেলস পড়বো। ডাস্টারটা কোথায়? ওই যে নিচে পড়ে গেছে। ক্লাসগুলো কি বেশি ভারী হয়ে যাচ্ছে নাকি? বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে নাকি? বিষয় হচ্ছে কি, তোমাকে কোনটা থাকলে কোনটা হবে এটা সবাই পড়াবে। তুমি আমার কাছে না পড়ে যদি অন্য জায়গায় পড়ো, ওরা তোমাকে ঠিকই শেখাবে যে এটা থাকলে এইটা হবে। তা দিয়ে তুমি এক্সাম খারাপ দিবা না, ভালোই দিবা। কিন্তু এই থিওরিটিক্যাল নলেজগুলো থাকলে কি হবে, তুমি যে কোনো জায়গায় শুধু এক্সাম ভালোই দিবা না, তুমি ভালোর চাইতেও ভালো দিবা, একদম প্রথম সারির দিকে চলে যাবা। বোঝা গেছে? ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু ন্যারেশনের শিট দেওয়া লাগবে। আচ্ছা, আজকে দিয়ে দেবো। এই যে হ্যাঁ, এখন হচ্ছে ব্যাটল চলবে, হোয়াট ভার্সেস দ্যাট। বোঝা গেছে? হোয়াট আমরা কখন ইউজ করি? যদি অ্যান্টিসিডেন্ট না থাকে। আর দ্যাট আমরা কখন ইউজ করি? অ্যান্টিসিডেন্ট থাকলে। তোমাদেরকে লাস্ট ক্লাসে অ্যান্টিসিডেন্ট কি আমরা পড়াইছিলাম ওইটা, তাই না? আচ্ছা, সবাই তো জানো অ্যান্টিসিডেন্ট কি। আমরা যখন কোনো প্রোনাউন ইউজ করি, সেই প্রোনাউনটা যে নাউনকে ইন্ডিকেট করে, ওই নাউনটা কি বলা হয়? ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। মানে তোমাকে যদি একটা সেন্টেন্স দেখায়, যদি কেউ বলে বলো তো এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা, এটা প্রশ্ন হয় না, তোমাকে বলতে হবে এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কোনটা। ধরো আমি যদি বলি ইয়েস্টারডে আই বট এ কার, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এখানে ইটের হচ্ছে অ্যান্টিসিডেন্ট কোনটা? কার। আবার যদি বলি যে রহিম ইজ ভেরি পুয়ার, আচ্ছা, বাট হি ইজ অনেস্ট, আচ্ছা, এইখানে হি এর অ্যান্টিসিডেন্ট কোনটা? রহিম। বোঝা গেছে? আর কিচ্ছু না। আমি যদি বলি ইট ইজ ম্যান হু ইজ মর্টাল, হু এর অ্যান্টিসিডেন্ট কোনটা বলো? ম্যান। ম্যান, হু বলতে কাকে বোঝাচ্ছে? ম্যানকে বোঝাচ্ছে না? তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট কোনটা? ম্যান। আচ্ছা, আমরা দুইটা সেন্টেন্স লিখি। বলো তো ভাইয়ারা, আই নো হোয়াট বা দ্যাট হি সেইড, আবার আই নো দ্য স্টোরি হোয়াট বা দ্যাট হি সেইড, কোনটা হবে? প্রথমটা হোয়াট হবে। কেন হবে হোয়াট? কারণ ওর কোনো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছ? কেউ নাই। আর এখানে কি হবে? কেন আমরা দ্যাট দিব? কারণ ওর অ্যান্টিসিডেন্ট কোনটা? দ্য স্টোরি। এটাই হচ্ছে ওর অ্যান্টিসিডেন্ট। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এই কনসেপ্টের উপরে বেস করে আমি তোমাকে হচ্ছে একটা কোয়েশ্চেন দেই, দেখি পারো কিনা।
এটা একটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন যে এ লাইট এয়ারপ্লেন হ্যাজ এ ডজন অফ ইনস্ট্রুমেন্ট প্যানেলস ড্যাশ, এখানে হচ্ছে অপশনে এ পাইলট মাস্ট ওয়াচ, তারপরে হচ্ছে হোয়াট এ পাইলট মাস্ট ওয়াচ, তারপরে হচ্ছে এ পাইলট মাস্ট ওয়াচ দেম। আরেকটা অপশন হচ্ছে তোমার দ্যাট এ পাইলট মাস্ট ওয়াচ দেম। তোমরা ভবিষ্যতে কেউ যদি স্যাট জিআরই জিম্যাট দাও তাহলে তোমার কোয়েশ্চেনগুলো এইরকম হবে, বোঝা গেছে? আনফর্চুনেটলি এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের কারিকুলামে ইনক্লুডেড না, যে কারণে আমাদের স্টুডেন্টদের এই টাইপ কোয়েশ্চেনগুলো সলভ করতে অনেক সমস্যা হয়। ইভেন এই সমস্যাগুলো যে সলভ করার জন্য কারো কাছে যাবে ওই রকম হচ্ছে আসলে পাওয়াও যায় না। তো বলতে পারো আমাদের স্টুডেন্টরা খুব স্ট্রাগল করে এই টাইপের কোয়েশ্চেন নিয়ে। তো এটা একটু সলভ করে দেখো পারো কিনা। এই যে আমি যে পড়ালাম না, এটার উপর বেস করে এটা দিস। এ লাইট এয়ারপ্লেন হ্যাজ এ ডজন অফ ইনস্ট্রুমেন্ট প্যানেলস, এ পাইলট মাস্ট ওয়াচ, হোয়াট এ পাইলট মাস্ট ওয়াচ, এ পাইলট মাস্ট ওয়াচ দেম, তারপরে দ্যাট এ পাইলট মাস্ট ওয়াচ দেম। কোনটা অ্যান্সার হবে অ্যান্সারে টিক দাও, আর পুরো কোয়েশ্চেনটা একটু কষ্ট করে লেখো সবাই। তাহলে আমরা একটু ভোটাভুটি করি। বাংলাদেশের একমাত্র সুষ্ঠু নির্বাচন, ওয়ানের পক্ষে কারা কারা একটু হাত তুলো যে ভাইয়া ওয়ান হবে অ্যান্সার। ওয়ানই হচ্ছে অ্যান্সার। আর প্রশ্ন হচ্ছে কেন কেন ওয়ান হবে, কেন বাকিগুলা হবে না, তাই না? আচ্ছা, এইখানে কি হবে আগে আমরা সেটা লিখি। অপশন দেখা দরকার নাই, অপশন দেখার দরকার নাই, কি হবে এটা একটু লিখি আগে আমরা। ধরো এইখানে যদি আমি লিখি হোয়াট বা ধরো দ্যাট, তারপরে হচ্ছে এ পাইলট মাস্ট ওয়াচ দেম, দেওয়ার দরকার আছে এখানে? দেম হবে? হইতো যদি আমরা এখানে একটা ফুল স্টপ দিতাম, আবার নতুন করে একটা সেন্টেন্স লিখতাম, তাহলে হইতো যে এ লাইট এয়ারপ্লেন হ্যাজ এ ডজন অফ ইনস্ট্রুমেন্ট প্যানেলস ফুল স্টপ, এ পাইলট মাস্ট ওয়াচ দেম, তখন হয়তো দুইটা আলাদা আলাদা সেন্টেন্স। যেহেতু আমি একসাথে লিখছি, এখন কি আর দেম দেওয়ার দরকার আছে? ওই দেমের পরিবর্তেই তো আমরা এখানে হোয়াট বা দ্যাট কিছু একটা দিব, তাই না? বুঝতে পারছো বিষয়টা? এইখানে দেম লেখি নেই বলেই হচ্ছে আমরা এইটা লিখছি। আচ্ছা, এইবার বলো হোয়াট হবে না দ্যাট হবে? বলো তো। দ্যাট হবে। কেন দ্যাট হবে? কারণ ওর অ্যান্টিসিডেন্ট কোনটা? এই যে এ ডজন অফ ইনস্ট্রুমেন্ট প্যানেলস, বোঝা গেছে? তাহলে ওর অ্যান্টিসিডেন্ট আসে না, এই জন্যই আমরা কি দিলাম? দ্যাট দিলাম। কিন্তু কোনো অপশনে কি দেয়া আছে যে দ্যাট এ পাইলট মাস্ট ওয়াচ? এইখানে ছিল, কিন্তু দ্যাট এ পাইলট মাস্ট ওয়াচ দেম চলে আসছে, তাই না? এইটা না থাকলে হইতো। তাহলে অপশন তো একটাতেও নাই। একটা জিনিস সব সময় মনে রাখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আনফর্চুনেটলি কোনো বইতে এইসব জিনিস লেখা থাকে না, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সবসময় মনে রাখবা কনজাংশনের মধ্যে একটা কনজাংশন আছে যেটাকে আমরা চাইলে বাদ দিয়ে লিখতে পারি, তাতে কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে দ্যাট। মনে থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, পুরো ওভারঅল যত কনজাংশন আছে, কনজাংশনের মধ্যে একটা কনজাংশন আছে যেটাকে আমরা চাইলে বাদ দিয়ে লিখতে পারি, সেই কনজাংশনটা কি? দ্যাট। মনে থাকবে সবার? যেমন ধরো কোনো একটা সেন্টেন্সে যদি মনে করো যে কনজাংশন নাই, এর মানে এখানে কি আছে বলো? এর মানে ওইখানে দ্যাট আছে। যেমন ধরো আমরা কি বলি? আই উইশ আই ওয়্যার এ কিং, এরকম আমরা লিখি না? এরকম সেন্টেন্স লিখি তো আমরা। এইটার এখানে একটা কনজাংশন ডিজার্ভ করে না? এখানে আসলে কি কনজাংশন আছে? দ্যাট। আই উইশ দ্যাট আই ওয়্যার এ কিং, ওই দ্যাটটা আমরা বলি না। তাহলে কোথাও যদি তুমি কনজাংশন মিসিং দেখো, তার মানে এখানে কি কনজাংশন থাকতে পারে? দ্যাট কনজাংশন থাকতে পারে। এইটাই বড় বড় এক্সামগুলোতে এই দ্যাটটাকে বাদ দিয়ে স্টুডেন্টদেরকে কনফিউজ করে দেয়, বোঝা গেছে? কখনো যদি কোথাও কনজাংশন না দেখো, মনে করবো এখানে কি আছে? দ্যাট আস। তাহলে এই যে দ্যাট এ পাইলট মাস্ট ওয়াচ, আমরা চাইলে দ্যাটকে বাদ দিয়ে লিখতে পারি না? বাদ দিলে কি হয় সেন্টেন্সটা? এ পাইলট মাস্ট ওয়াচ। তখন অ্যান্সার কোনটা হয়? ওয়ান। যে এ লাইট এয়ারপ্লেন হ্যাজ এ ডজন অফ ইনস্ট্রুমেন্ট প্যানেলস, এ পাইলট মাস্ট ওয়াচ। এই দ্যাটটা না দিলেও চলে। এখন তুমি বলতে পারো ভাইয়া এত কিছু ভেবে কিভাবে আমরা এক্সাম দিব? পৃথিবীতে মানুষ অনেক, কিন্তু অপরচুনিটি অনেক কম। তোমাকে এত কিছু পার হয়েই হচ্ছে অপরচুনিটি পাওয়া লাগবে, বোঝা গেছে? তুমি যেখানেই যাও না কেন,
বাংলাদেশের ইউনিভার্সিটি, আমাদের দেশের ইউনিভার্সিটির সংখ্যাও কম, ভালো ইউনিভার্সিটির সংখ্যা কম, সিট কম। তুমি দেশের বাইরের কথা চিন্তা করো, ওদেরও হচ্ছে ভালো ইউনিভার্সিটি, সিট সবই কম। তোমাকে এদের মধ্যেই প্রতিযোগিতায় টিকে থেকে তারপরে হচ্ছে এই অপরচুনিটিটা পাওয়া লাগবে, এবং অপরচুনিটির রাস্তাগুলো হচ্ছে এরকমই থাকে, একটু কঠিনই থাকে। বোঝা গেছে? যদি মানে এত সহজ হইতো যে এবিসিডি বলো তো, ABCD, আচ্ছা ঠিক আছে তুমি ঢাকা ইউনিভার্সিটি। কারণ বলো তো 2+2 কত হয়? 4, এই তুমি বুয়েট। বলো তো মানবদেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত, এই যাও তুমি মেডিকেল। এত সহজ হইলে বিশৃঙ্খলা লেগে যেত না? কারণ আরো বিশৃঙ্খলা লেগে যেত। দেখা গেছে যে ইঞ্জিনিয়ার হচ্ছে বিল্ডিং বানাইছে, বিল্ডিং ধপাস করে ধসে পড়ছে। ডাক্তার হচ্ছে তোমার অপারেশন করতে যে চামড়া কাটতে যেয়ে গলায় কেটে ফেলছে। হ্যাঁ, হইতেই তো পারে, তাই না? এই জন্য আমরা হচ্ছে একাডেমিকভাবে বিভিন্নভাবে হচ্ছে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে স্টুডেন্টগুলো নেয়, ভালো স্টুডেন্টগুলো তারা হচ্ছে পিক করে নেয়। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে। এই যে ভাইয়ারা, হুইচ আর দ্যাট, খুবই মনোযোগ দিয়ে শোনো। হুইচ আর দ্যাট হচ্ছে ইন্টারচেঞ্জেবল। হুইচের পরিবর্তে দ্যাট লিখতে পারো, দ্যাটের পরিবর্তেও হুইচ লিখতে পারো, তোমার ইচ্ছা। তবে একটা জায়গায় ডিফারেন্স আছে, আমি একদম সরাসরি লিখে দিচ্ছি রুলটা, একটু লিখে নাও সবাই। হুইচ এবং দ্যাট একে অন্যের পরিবর্তে লেখা যায় তবে সেন্টেন্স এ কমা থাকলে, কমা তো চিনো, কমা থাকলে তারপর হুইচ দিতে হয়। মানে হোয়াট আর, এই যে তোমার হুইচ আর দ্যাট একে অন্যের পরিবর্তে ইউজ করতে পারো, কিন্তু কোথাও যদি কমা থাকে এবং তারপরে যদি হচ্ছে গ্যাপ থাকে তাহলে তুমি দ্যাট দিতে পারবা না, তখন তোমাকে কি দিতে হবে? হুইচ। এইটার উপর বেস করে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটা কোয়েশ্চেন আছে, আমি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আওয়ার ফার্স্ট হাউস ড্যাশ was in California. Still belongs to us. অপশনে ছিল that, অপশনে ছিল what, অপশনে ছিল which, অপশনে ছিল হু। আওয়ার ফার্স্ট হাউস কমা দিয়ে তারপরে গ্যাপ, ওয়াজ ইন ক্যালিফোর্নিয়া, স্টিল বিলংস টু আস। এটার মানে কি বলো তো? আমাদের প্রথম বাড়ি যেটা ক্যালিফোর্নিয়াতে সেটা এখনো আমাদেরই আছে। বুঝছো সবাই? কি হবে বলো তো? হ্যাঁ, হোয়াট কি হবে? কেন হবে না বলো? কারণ ওর তো অ্যান্টিসিডেন্ট দেয়াই আছে, তাই না? তাহলে তো আমরা হোয়াট ইউজ করতে পারবো না, দরকার নাই। তাহলে দ্যাট হতে পারে। আবার দ্যাট আর হুইচ তো আবার ইন্টারচেঞ্জেবল, একে অন্যের পরিবর্তে তো ইউজ করা যায়, তাহলে হুইচও তো লেখা যায়। এখন দুইটার মধ্যে থেকে আমরা কোনটাকে বেছে নিলাম? হুইচকে বেছে নিলাম। কেন বেছে নিলাম? কারণ এইখানেই কমাটা আছে, এই জন্য এখানে হুইচ হবে। বোঝা গেছে? Our first house, which was in California, still belongs to us. তাহলে এটা মুছে ফেললাম আমরা। আচ্ছা, এইবার দেখো সবাই, বিফোর আর হচ্ছে আফটার। একটা ওই যে রুল আছে তোমার, বিফোর, বিফোরের আগে কি দিবা? বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে, তাহলে এটার আগে কি দিবা? পাস্ট পারফেক্ট। আর পরে কি দিবা? পাস্ট ইনডিফিনিট। আবার আফটার মানে কি? পরে, তাহলে এটা পরে দিবা কি? পাস্ট পারফেক্ট। আর অপোজিটটা কি দিবা? পাস্ট ইনডিফিনিট। মনে থাকবে সবার? আচ্ছা, এবার দেখো, হ্যাঁ একটা কালজয়ী প্রশ্ন, যে ভাইয়া কেন দিব? দরকার নাই দেয়ার, কিন্তু এক্সামে দেয়া লাগবে। বুঝা গেছে?
তুমি যে কোনো বই পড়ো, ফর্মাল বলো ইনফর্মাল বলো, যে কোনো বই পড়ো, দেখবা যে এই টাইপের রুলগুলো মেনটেন করে না। দেখা গেছে বিফোরের আগেও পাস্ট ইনডিফিনিট লেখে, পরেও পাস্ট ইনডিফিনিট লেখে, আফটারের আগেও পাস্ট ইনডিফিনিট লেখে, পরেও পাস্ট ইনডিফিনিট লেখে। কিন্তু গ্রামারের কিছু রুল আছে যে রুলগুলো মানে ফলো না করলে তোমাকে এক্সামে মার্কস দিবে না। শুধুমাত্র এক্সামের খাতিরে আমরা কি করব, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আর আগে হবে ইনডিফিনিট। আবারও বলি, এই জিনিসটা আমরা শুধু কোথায় মেনটেন করব, এক্সামে। তোমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো মেনটেন না করলেও চলবে। বোঝা গেছে? আচ্ছা, এখন একটু সমস্যা আছে। সমস্যাটা কি, এই বিষয়টা শুধু পাস্টের ক্ষেত্রেই হয়। অনেকে মনে করে কি যে বিফোরের আগে হবে প্রেজেন্ট পারফেক্ট, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এইরকম কোনো রুল ইংলিশে নাই। আবার অনেকে মনে করে বিফোরের আগে হবে ফিউচার পারফেক্ট, পরে হবে ফিউচার ইনডিফিনিট। আমরা তো টেন্সে পড়ছিলাম যে ফিউচার টেন্স বলতেই কিছু নাই, আবার কিসের আবার ফিউচার পারফেক্ট আর ফিউচার ইনডিফিনিট। এই রুলটা শুধুমাত্র কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে। বোঝা গেছে? এটা প্রেজেন্টের জন্য হবে না, ফিউচারের জন্য হবে না, মনে থাকবে সবার? আচ্ছা, যেমন ধর আমাদের কিছু সেন্টেন্স ছিল না, কালজয়ী সেন্টেন্স, রোগী আসার আগে ডাক্তার মরে গেল, ছিল না এরকম? ধরো হচ্ছে, হ্যাঁ, দ্য পেশেন্ট ড্যাশ, না ডাক্তারই মেরে ফেলি আমরা, পেশেন্টরে কেন মারবো? যে দ্য ডক্টর ডাই বিফোর দ্য পেশেন্ট। নাও, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে, তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও আসবে, আবার রাইট ফর্ম অফ ভার্বসেও আসবে, দুই জায়গাতেই আসবে। দ্য ডক্টর ড্যাশ ডাই বিফোর দ্য পেশেন্ট ড্যাশ কাম, কি হবে বলো? হ্যাঁ, বিফোর তো আগে দিব, তাহলে কি দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। এটার মানে কি, ডাক্তার মারা গিয়েছে পেশেন্ট আসার আগেই। বোঝা গেছে? তারপরে রহিম ভাত খাওয়ার পর স্কুলে গেল, ইংলিশ কি হবে বলো? রহিম ভাত খাওয়ার পর স্কুলে গেল, ইংলিশ কি হবে? হ্যাঁ, যে রহিম went to school। তারপরে হচ্ছে আফটার he had taken his meal। এই বুঝছো সবাই? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নাই। এই বুঝছো সবাই? আফটারের আগে পাস্ট ইনডিফিনিট দিলাম, আর পরে কি দিলাম? পাস্ট পারফেক্ট দিলাম। মনে থাকবে তো সবার? এগুলো পরীক্ষাতে প্রচুর আসে। আচ্ছা, এইবার যদি আমরা লিখতে চাই, আচ্ছা এইটাকে আমরা চাইলে তো এইভাবেও ঘুরায় লিখতে পারতাম, তাই না? যে আফটার, মানে ওই অংশটা একসাথে লিখতে পারতাম না, শুরুতে দিয়ে আফটার হি হ্যাড, হি না দিয়ে তখন রহিম দিলে ভালো হয়, যে আফটার রহিম হ্যাড টেকেন হিজ মিল, তারপরে হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল। এখন আরো ভালো মতো মিলে যায়। দেখো বাংলায় আমরা কিভাবে বলি সেন্টেন্সটা, যে রহিম ভাত খাওয়া, মানে তোমার তার খাবার খাওয়ার পর সে কোথায় গিয়েছিল? স্কুলে গিয়েছিল। এখন যদি সেন্টেন্সটাকে আমরা বলতে চাই যে রহিম ভাত খাওয়ার পর স্কুলে গেল, তাহলে কি আমরা লিখবো আফটার রহিম হ্যাড টেকেন হিজ মিল? এটার মানে তো রহিম ভাত খাওয়ার পর, বা রহিম খাবার খাওয়ার পর। তাহলে রহিম খাবার খাওয়ার পরের ইংলিশ কি হবে? আফটার রহিম হ্যাড, এরকম হবে না। পরের ইংলিশ কি? অ্যাজ সুন অ্যাজ। এখন তুমি যদি লেখো যে অ্যাজ সুন অ্যাজ রহিম হ্যাড টেকেন হিজ মিল, ভুল হবে। কেন ভুল হবে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল, এটা মনে রাখবা সবাই। অ্যাজ সুন অ্যাজ থাকলে সেন্টেন্সের দুই অংশেই সেম সেন্টেন্স লিখতে হয়, মানে সেম টেন্স লিখতে হয়। মনে থাকবে সবার? আমি আবারও বলি, এইটা একটা গ্রামারের রুল, সেটা হচ্ছে যে সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেন্টেন্সের দুই অংশেই সেম টেন্স লিখতে হয়। এখন দুইটাকেই যদি সেম টেন্সে লিখতে হয় তাহলে কি আমরা দুইটাই পাস্ট পারফেক্টে লিখবো? দুইটাই কেন পাস্ট পারফেক্টে লেখা যাবে না?
কারণ এক সেন্টেন্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা মনে রাখবা সবাই, এক সেন্টেন্সে কখনো দুইটা পারফেক্ট টেন্স থাকতে পারে না, মনে থাকবে। এক সেন্টেন্সে কখনো দুইটা পারফেক্ট টেন্স ইউজ হয় না, এই জন্য আমরা দুইটাকেই পাস্ট পারফেক্টলি লিখতে পারবো না। পারফেক্ট সবসময় কয়টা হয় বলো তো? একটা। পারফেক্ট কখনো দুইটা হয়? ধরো তুমি তোমার ফ্রেন্ডকে বললা, দোস্ত ও আমার জন্য পারফেক্ট, ও আমার জন্য পারফেক্ট, এটা কোনো কিছু হইলো? ফ্রেন্ড কি খারাপ ভাববে না তোমাকে যে বলতেছে দুইটাই পারফেক্ট? এ কেমন কথা? আচ্ছা, পারফেক্ট হলে কয়জন হবে? পারফেক্ট হলে কয়জন হবে? একজনই হবে, তাই না? যে দোস্ত ওই আমার জন্য পারফেক্ট। আচ্ছা, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আসতেছি ধীরে ধীরে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখবো বলো ভাইয়া? এই যে ভাইরা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? অ্যাজ সুন অ্যাজ রহিম took his meal, তারপরে হচ্ছে he went to school। এইবার ও একটা প্রশ্ন করছে যে ভাইয়া এই সেন্টেন্সটা কি আমরা নো সুনার দিয়ে লিখতে পারি? হ্যাঁ, সেম, মানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে মিনিংটা আসে, তুমি যদি নো সুনার দিয়ে সেন্টেন্সটা যদি লিখতে চাও সেম মিনিংই আসে। তবে নো সুনারের আবার আরেকটা প্যাটার্ন আছে, তাই না? যে নো সুনারের শুরুতে আমরা পাস্ট পারফেক্ট দেই, পরে যে পাস্ট ইনডিফিনিট দেই। তাহলে সেম সেন্টেন্সটা আমরা যদি নো সুনার দিয়ে লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? যে নো সুনার হ্যাড, হ্যাডটা তখন আগে চলে আসবে, তাই না? হ্যাড রহিম টেকেন হিজ মিল, তারপরে কি হবে? দেন, THAN, দেন হি ওয়েন্ট টু স্কুল। এই বুঝছো ভাইরা? একটু মনোযোগ দিয়ে শোনো, আবার শোনো। এইটার মিনিং হচ্ছে রহিম তার খাবার খাওয়ার পরে স্কুলে গেল। এইটার মিনিং হচ্ছে রহিম তার খাবার খাওয়ার পরপরই স্কুলে গেল। এইটারও মিনিং হচ্ছে রহিম তার খাবার খাওয়ার পরপরই স্কুলে গেল। আচ্ছা, ও একটা প্রশ্ন করছে ভাই এখানে দেন কেন হলো? এইটার ব্যাখ্যাটা আমরা পাই হচ্ছে ইনভার্সন নামে একটা টপিক আছে। এই টপিকটাতে আমি ইনভার্সন তোমাদেরকে আর কিছুদিন পরে হচ্ছে পড়াবো, কিন্তু কারো যদি খুব জানার ইচ্ছা থাকে ইউটিউবে ইনভার্সনের পুরো ক্লাস আপলোড দেওয়া আছে, চাইলে ওটা দেখতে পারো আপাতত, কিন্তু আমি তোমাদেরকে পরে ডিটেইলসে পড়াবো। বুঝছো বিষয়টা? এখানে কিন্তু অনেকগুলো রুল আসছে, কিন্তু মনে রাখো, কিন্তু আফটারের পরে কোন টেন্স দিবা? পাস্ট পারফেক্ট, আর অন্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করবা? দুইটাই পাস্ট ইনডিফিনিটে দিবা। যদি নো সুনার দিয়ে লিখতে চাও তাহলে হচ্ছে একটা পাস্ট পারফেক্ট আর অন্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট, মনে থাকবে। আর বিফোরের আগে কি দিবা? পাস্ট পারফেক্ট, অন্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এতটুকু ক্লিয়ার? বুঝছো সবাই? আগামী ক্লাসে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের আরও কিছু কনজাংশন আছে, ওগুলোরও হচ্ছে ব্যাখ্যা আমরা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।